হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ফ্রান্সে দ্বিতীয় দিন। আজকে অনেকটা ভোরই বেরিয়ে পড়েছি, সকাল ৮টার মতো বাজে। এই যে এই মেশিনগুলো, এখান থেকে টিকিট কাটা যায়। এখন তো মোটামুটি কলকাতাতেও এই মেশিন দেখি সব জায়গাতেই আছে, যদিও অনেক মেশিন কাজ করে না। কিন্তু এখানে সেরকম সমস্যা খুব একটা দেখিনি, কারণ এখানে মানুষজন যত কম ইন্টারাক্ট করা যায় ততই ভালো। তাই কাউন্টারে গিয়ে টিকিট কাটার ব্যাপারটা খুবই কম আছে। সূর্যের আলো দেখে তো মোটামুটি বুঝতেই পারছেন যে বেশ ভোরেই বেরিয়েছি। এখনও আলো ঠিকমতো ফোটেনি। আসলে গতকাল অনেক কিছু দেখার প্ল্যান ছিল, শেষমেশ হয়ে উঠল না, কারণ টাইমের অভাবে। তো তাই ভাবলাম আজকে একটু জলদি বেরোতে হবে। তো আজকে যতটা পারবো কভার করে নেওয়ার চেষ্টা করব। গল্প করতে করতে চলে এসেছি সেই পৃথিবী বিখ্যাত একটা চার্চ, নটর ডাম। আমরা যে এয়ারবিএনবিটায় আছি সেখান থেকে এটা ১৫ মিনিট মতো দূরে। মানে ট্রেনে করে আসতে ১৫ মিনিট লাগে, ৩টে মতো স্টপ। সকালেই ৮:৩০টার মতো বাজে এখন হয়তো। সবে সূর্যটা উঠছে, কি ভালো লাগছে দেখতে। আমাদের হিন্দুদের কাছে যেমন ধরুন তারাপীঠ বা ইসকন প্রসিদ্ধ, তেমন খ্রিস্টানদের কাছে বলতে পারেন এই নটরডেম চার্চ। তারা এই জায়গাটিকে প্রচণ্ড পবিত্র মনে করে। দূর দূরান্ত সারা পৃথিবী থেকে মানুষ আসে এই চার্চটিকে দেখার জন্য। পাশ দিয়ে সিন নদী বয়ে যাচ্ছে, আর এই সিন নদীর পাশেই চার্চ। এই চার্চটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ১১৬৩ খ্রিস্টাব্দে, ফ্রান্সের যিনি বিশপ ছিলেন তার তত্ত্বাবধানে। আর শেষ হয় ১২৬০ খ্রিস্টাব্দে। মানে ভাবুন, এই চার্চটি বানাতে প্রায় ১০০ বছর সময় লেগেছে। চার্চটির কাছে গেলে বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর যে শৈল্পিক কারুকার্য। বিশাল বিশাল দরজা জানলা, এগুলোই এখানের বৈশিষ্ট্য। এই কারণেই এত বছর সময় লেগেছে। ১৭৯০ খ্রিস্টাব্দে যখন ফ্রান্স রিভলিউশন হয়েছিল, তখন কিন্তু এই চার্চটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। এই কারণে প্রচুর ডেকোরেশন বলুন, সুন্দর সুন্দর ধর্মীয় চিত্র সব ধ্বংস হয়ে যায় সেই সময়। এবার অনেকেই জানতে নাই পারেন যে ফ্রান্স রিভলিউশন কী ছিল। ১৭৮৯ খ্রিস্টাব্দ থেকে ৯৯ খ্রিস্টাব্দ অবধি ফ্রান্স রিভলিউশন চলে। এই সময় ফ্রান্সের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কাঠামোতে প্রচুর পরিবর্তন আসে। কিছু মর্মান্তিক ঘটনাও ঘটে, সেটা পরের ব্লগে মহিনা ডিটেলসে বলবে একটা জায়গায় গিয়ে। ছোট করে আমি বলতে গেলে এই ফ্রান্স রিভলিউশনের মাধ্যমে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে আর গণতন্ত্রের শুরু হয়। কি অপূর্ব কারুকার্য দেখছেন। কথায় কথায় বলে রাখি, 90s সময় এখানে কিন্তু নেপোলিয়নের কোরোনেশন হয়। আর তাছাড়াও প্রচুর ফ্রেঞ্চ রিপাবলিক প্রেসিডেন্টদের এখানে কিন্তু কবরও রয়েছে। এই ওয়ালটায় দেখুন, তাদের সব নামও লেখা রয়েছে। এত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা, কিছু বুঝতে পারছি না আমি যদিও। তাও দেখিয়ে দিলাম, প্রচুর বিখ্যাত মানুষের এখানে ফিউনারাল রয়েছে। প্রতি বছর এখানে ১,২০,০০,০০০ মানুষ এই চার্চটি দেখতে আসেন। ২০১৯ সালে কিন্তু এই ক্যাথিড্রালে বীভৎস আগুন লেগে যায়। মানে ছাদটা পুরো ধ্বংসই হয়ে যায়, জানলাগুলোও প্রায় ধ্বংস হয়ে যায়। ইনভেস্টিগেট করে দেখা গেছে হয় সিগারেট অথবা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য। ফ্রেঞ্চ মানুষজন প্রচণ্ড স্মোক করে। স্টেশন থেকে আরম্ভ করে বাস স্টপ যেখানে স্মোকিং প্রহিবিটেড, সেখানেও কেউ কিচ্ছু মানে না। বলতে পারেন আমাদের মোটামুটি কলকাতার মতোই অবস্থা। প্রত্যেকটা অলিতে গলিতে এখানে আড্ডার কালচার দেখেছি এরকম। যেখানে স্মোকিং প্রহিবিটেড সেখানে বেশি করে আরও স্মোক করে। যাই হোক, এই চার্চটায় আসতে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না, পুরোটাই ফ্রি। কিন্তু আপনি যদি কোনো গাইডেড ট্যুর চান তার জন্য টাকা লাগবে। আমরা কিন্তু সেই টাকা পেও করেছিলাম। কিন্তু ওই গাইডেড ট্যুর নিয়ে ঘুরতে গেলে এখন অনেকটা সময় লাগবে বলে আমরা নিজেরাই ঘুরে নিলাম। ওই যে আমরা প্যারিস পাসটা কেটেছিলাম, তার মধ্যে ওই গাইডেড ট্যুরটা ইনক্লুডেড ছিল। একজন কমেন্টও করেছিলেন যে এই প্যারিস পাস পার ডে কত টাকা নেয়। পার ডে আমাদের ৩ জনের ৫,০০০ ক্রাউন মতো পড়েছিল। চার্চটা ঘুরে এবার আমরা বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে মিভানের খুব পছন্দের জায়গা অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামটাও ওই প্যারিস পাসের মধ্যেই ইনক্লুডেড। কিন্তু একটা কথা বলবো, প্যারিস পাস কেনাটা কিন্তু পুরোটাই লস।
কারণ প্রচুর জায়গা মানে মেন জায়গাতে এই পাসটাকে ওরা রেকগনাইজই করছে না। আমরা যাওয়ার পর বুঝতে পারলাম। ওরা বলছে এই পাস থাকলেও আলাদা করে টিকিট কাটতে হবে। তাই দেখলাম যে এই পাসটা কেনা পুরোটাই লস হয়েছে। পাসে লেখা ছিল এদিকে ওই স্পটগুলো ফ্রি এই পাসটা কাটলে। তাই প্যারিস পাস না কেটে ইন্ডিভিজুয়ালি যদি টিকিট কেটে যাওয়া যায় অনেক সস্তা হবে। এই চার্চের উল্টো দিকে এই প্রচুর সুভিনিয়ারের দোকান পরপর। একটা বাংলাদেশি দোকান পেলাম, তার সাথে বাংলাতে অনেকক্ষণ কথা হলো। একজন ইন্ডিয়ানের দোকান পেলাম, ইন্ডিয়ানের সাথে অনেকক্ষণ কথা হলো। ইন্ডিয়ান দোকানটা থেকে কিছু জিনিস কিনলামও। এই বাঁদিকের দোকানটা এক ইন্ডিয়ান ভদ্রলোকের দোকান, উনি হায়দ্রাবাদের মানুষ। তো মৈনাক দাঁড়িয়ে তো এখানে 15 মিনিট ওনার সাথে গল্প করলো। উনি আবার একটা ফ্রি গিফটও দিলেন আমাদের, একটা প্যারিসের সিম্বল করা কি রিং। সমস্ত গিফট কী কী কিনলাম আমি বাড়ি গিয়ে দেখাবো, কারণ এই এখন ঘুরে বেড়ানোর মধ্যে সম্ভব না। এই যে মৈনাক দাঁড়িয়ে দিয়ে গল্প করছে, আর আমি কিনলাম একটা স্কার্ফ। ঠান্ডাটা আজকে বেশ ভালোই আছে। Look, this one. Is it required at all? Yes, for my that one. This one. This one. ময়নাকে দেখলেন তো, একটা কিছু কিনতে গেলেই পিছনে সুর ধরে দেবে। এটা কি আদৌ দরকার আছে? তারপর আর কিনতে ইচ্ছা করলেও কেনার ইচ্ছাটা চলে যায়। কি অপূর্ব বাড়ি, রাস্তা, প্রত্যেকটা দোকান এত সুন্দর সাজানো, মনে হয় যেন হাঁটতে সারা শহরটা ঘুরেই বেড়াই সারাদিন। আমরা চলে এসেছি বাস স্টপে, আর বাস স্টপের উল্টো দিকে যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা কিন্তু কলেজ অফ ফ্রান্স। যাই হোক, বাসে করে যাচ্ছি এখন অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামে বিশেষ কিছু দেখাবো না, কারণ খুব কমনই মাছ সব অ্যাকোয়ারিয়ামেই যা থাকে সেরকম। কিন্তু এখানে অ্যাকোয়ারিয়ামে মারমেডের একটা শো হয়। মানে একজন মারমেড সেজে জলের তলায় আসে শো করতে, সেটা একদম অপূর্ব। সেটাই দেখাবো আপনাদের মেনলি। এই রাজবাড়ির মতো স্ট্রাকচারটা যে কিসের সেটা জানি না। ভাবলাম যে আসবো পরে, তারপরে এত স্পট দেখতে আর আসা হয়নি। প্যারিস আমরা আবার পরের বছর আসবো, কারণ প্রচুর কিছু দেখা বাকি রয়ে গেছে। আর মৈনাক আগের দিন বলছিল না আইফেল টাওয়ার আপনাদের সাথে সবসময় চলবে, দেখুন অ্যাকোয়ারিয়ামের সামনেও পেয়েছি আইফেল টাওয়ারটা। আর সবথেকে ভালো ওয়েদারটা এত ভালো, সূর্যও আছে আবার ঠান্ডাও আছে মোটামুটি। এ দেখো আমাদের কাতলা মাছ, আমাদের কাতলা মাছ, What fish? আমাদের কাতলা রুই কাতলা। Is it? আমি তো মাছই চিনি না, আবার দেখতে তো ওরকম লাগছে লাইলান্টিকা, তাই না? Yes. ওই যে প্যারিস পাসটা কেটেছিলাম তার মধ্যেই একটা জায়গায় ফ্রি পেয়েছি, বাকি মোটামুটি সব জায়গা আমাদের আলাদা করে পে করতে হয়েছে। তো পুরো আমাদের 5,000 ক্রাউন মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ধরুন 45,000 টাকার মতো লসই বলতে পারেন। যাই হোক, এগুলো এক্সপিরিয়েন্স, এরপর থেকে কোথাও গেলে আর পাস কাটবো না, কারণ এই সেম জিনিস বুদাপেস্টেও আমরা ফেস করেছিলাম, যে পাস কেউ রেকগনাইজই করছে না। তাহলে পাসগুলো কেন সেল করে আমি সত্যি জানি না। এটা কিন্তু গভর্নমেন্ট সেল করে, এমন নয় যে কেউ প্রাইভেটলি সেল করছে, ফ্রড কেস। যাই হোক, ওইদিকে শার্ক দেখলাম আর এদিকে জেলিফিশগুলো দেখলেই না আমার শরীরের ভেতর কেমন একটা যেন করে, অস্বস্তি লাগে খুব। যাই হোক, বিশেষ কিছু মাছ আপনাদের দেখালাম না, কারণ মাছ সব অ্যাকোরিয়ামে যেহেতু অলমোস্ট একই থাকে। এখন যাব মারমেডের শো দেখতে। আর এইখানে দেখুন জেলিফিশগুলো যে স্ক্রিনগুলোর মধ্যে আছে, তার পিছনের ঘরটা ঠিক এরকম, এখান থেকেই সব কিছু হ্যান্ডেল করা হয়। এই ঘরটায় এই যে বড় দেওয়ালটা রয়েছে তার পিছনে পুরো জল মাছ, এর মধ্যেই মারমেডটা আসবে, তার জন্য সব বাচ্চা কাচ্চাগুলো এখন অপেক্ষা করছে। 15 মিনিটের মতো একটা শো হয়। ওই যে দেখুন মারমেডের লেজটা দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম কোনো মেয়ে আসবে, তারপরে দেখছি ছেলে। ঠিক আছে, জলের নিচে এতক্ষণ যে দম আটকে রাখতে হবে এটাই বিশাল ট্রেনিং। কিছুক্ষণ করে নিচে থাকছে, সবার সাথে কমিউনিকেট করছে, আবার উপরে উঠে চলে যাচ্ছে, মানে একটু অ্যাক্টিং করে দেখাচ্ছে, একটা অডিও চলছে তার সঙ্গে। কিন্তু সমস্যা হচ্ছে পুরোটাই ফ্রেঞ্চে, আমরা কিছুই বুঝতে পারলাম না কি বলছে।
nous aimons conserver la tranquillité des eaux, pour les humains, mais aussi les êtres marins qui s'y trouvent. Nous sommes les gardiens de la magie de l'océan. এখন প্রায় 12:30টার মতো বাজে। এখন লাঞ্চ করে যাব লুভের মিউজিয়াম, যেটার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি মোনালিসাকে দেখব বলে। মানে জাস্ট ভাবো, এই অ্যাপার্টমেন্টগুলোতে যদি কেউ থাকে, মানে হ্যাঁ, কারণ দেখো এই জানলাটায় আমি দেখতে পাচ্ছি ক্রিসমাসের সব স্টিকার লাগানো, কারণ পার্সোনাল বাড়ি বলেই নিজের মতো করে ভিতরে স্টিকার লাগিয়ে রেখেছে। এটা হতে পারে না যে প্রত্যেকটা বাড়ি হোটেল, না এটা নয়, ওই তো ক্রিসমাসের স্টিকার লাগানো। তাই তো বলছি, ব্যক্তিগত বাড়ি, মানে ভাবো কিরকম বৈভবে তারা থাকেন। কিছু মানুষের হয়তো জন্মই হয়েছে এই বৈভবে, অনেকটা এরকম যে পার্ক স্ট্রিটে জন্ম হওয়ার মতো। মানে কারো জন্ম হলো তার বাড়ি পার্ক স্ট্রিটে, মানে পৈতৃকভাবে সে সেই বৈভবটা, সেই সম্পত্তিটা পেলো। হ্যাঁ, এখানে মোটামুটি 70 বছর তো হবে এইসব প্রপার্টি যারা আছে, কারণ এখন কেনা ইজ নেক্সট টু ইম্পসিবল। আইফেল টাওয়ারের পাড়ায়, হ্যাঁ, মানে ঘুম থেকে উঠে দরজার সামনে বেরোলে এদিকে আইফেল টাওয়ার, টাওয়ারের পাড়ায় বাড়ি, ভাবো তা। হ্যাঁ, আর দামও তো মোটামুটি নয় করে আমার ধারণা অন্তত 15 থেকে 30 কোটির মধ্যে রেঞ্জে হবে। একে ইউরো কান্ট্রি, হ্যাঁ, মানে ভারতীয় মুদ্রায় 15 থেকে 30 কোটির মধ্যে যে কোনো একটা রেঞ্জে হবে আমার ধারণা। অদ্ভুত। মানে এই ব্যালকনিতে বসে সকালবেলা গ্রীষ্মকালে মানে আইফেল টাওয়ার দেখা, হ্যাঁ, ভাবা যায়। বাসে চেপে 2-3টে স্টপ পরেই সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। মৈনাক সেই যে রেস্টুরেন্টের খাবার ভালো লাগবে ওটাই প্রতিদিন খেতে থাকবে। এই নিয়ে আমার সাথে ওর ঝামেলাও লেগে যায়। আমার কত প্ল্যান ছিল, কত জায়গায় রেস্টুরেন্ট দেখে রেখেছিলাম, না ও এখানেই আসবে, তাই অগত্যা আমাকেই আসতে হলো। ও সেই একই থালি নিয়েছে, কিন্তু আমি নিইনি। আমি বিরিয়ানি ভেবেছিলাম আজকে নেব, তো বিরিয়ানি নিয়েছি। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। কলকাতার মতো তো নয়, বাট সুইডেনে যা অখাদ্য বিরিয়ানি পাওয়া যায় তার থেকে অনেক বেটার। আজকে ছিল 2টো চিকেন থালি আর একটা নান, একটা বিরিয়ানি। একটু বেশি হয়ে গেছিলো, ভালোই হয়েছে। আমরা প্যাক করে আবার বাড়িতে নিয়ে চলে গেছিলাম। রাত্রিবেলা ডিনারে কিছুটা চিকেন রয়ে গেছিলো। বিমান জানেন তো আবার ভাতের থেকে নান বেশি খেতে ভালোবাসে, মৈনাকও তাই। তাই ওর একটু ভাত দেখলে মুখটা ছিটকে যায়। আচ্ছা, আমরা দুটো রিজার্ভ পেয়েছি। এটা হচ্ছে সুজি কা হালুয়া, এটা হচ্ছে ক্ষীর। হোয়াট ইউ ওয়ান্ট? সুজি কা হালবার। হালবার? সুজি কা হালবার দাও ওকে, সুজি কা হালবার। এবার চলে এসেছি বহু প্রতীক্ষিত লুভের মিউজিয়ামে, যেটা দেখার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি মোনালিসাকে দেখার জন্য, স্পেশালি নেপোলিয়ানের জুয়েলারি দেখার জন্য। কিন্তু এখানে আসার পর এত মন খারাপ হয়ে গেল যে নেপোলিয়ানের জুয়েলারিগুলো দেখারই সুযোগ পেলাম না। সেই কারণে কিছুদিন আগে জানেনই, মানে পৃথিবীর বিখ্যাত ডাকাতির মধ্যে অন্যতম ডাকাতি হয়েছে এই লুভের মিউজিয়ামে। নেপোলিয়ানের কোটি কোটি টাকার গয়না চুরি হয়েছে, সেই স্টোরি বলবো। তার আগে এইখানে আর্কিটেকচারটা খালি দেখুন। এগুলো চোখে না দেখলে আমি বোঝাতে পারবো না এই ক্যামেরায় কিছুক্ষণের ছোট ছোট ক্লিপিং দিয়ে। অদ্ভুত কারুকার্য। আমাদের দুপুর 2টোর সময় স্লট বুকিং করা ছিল, প্রি বুক করে রাখতে হয় স্লট। সেই মতোই এসেছি, কিন্তু একটু দেরিও হয়ে গেছে। এসে দেখি বিশাল লম্বা লাইন। মৈনাককে আমি বলেছিলাম সকালের দিকে স্লট বুক করতে, তো করেনি। ও ভেবেছিল এখানে ঘুরে দেখতে 3 ঘন্টা সময় লাগবে, তো একটু বেলার দিকে সময় করে দেখা যাবে, সেই কারণে। তারপরে দেখি যে এসে তো এত লাইন দুপুর 2টোয়। সকাল সকাল এলে একটু কম পেতাম। এখানেও আমাদের সেই প্যারিস পাস নিল না। আমাদের এখানে এসেও আবার আলাদা করে টিকিট কাটতে হলো, যেটা 22 ইউরো পার হেড। মিভানেরটা বোধহয় একটু কম ছিল। এই মিউজিয়ামের মধ্যে প্রচুর ঘর, প্রচুর কিছু দেখার জিনিস আছে, কিন্তু এতগুলো ঘর কভার করা সত্যি কথা বলতে সম্ভব হয়নি। প্রচুর হাঁটা হয়ে যাচ্ছিল, মিভানের একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখেছি। এই দেওয়ালটা জুড়ে বিখ্যাত বিখ্যাত কিছু মানুষের পেন্টিং রয়েছে। এই পেন্টিংটা তো প্রায় 1490 খ্রিস্টাব্দে, দেখতেই পাচ্ছেন। এখানে মোটামুটি যা যা পেন্টিং পরপর দেখাবো সবই 1400 খ্রিস্টাব্দের আশেপাশেই। তখনকার দিনে তো ছবি তোলার চল ছিল না, এই পেন্টিংয়েই স্মৃতি হিসাবে রেখে দেওয়া হতো। কি অপূর্ব বলুন তো! পুরো মনে হচ্ছে সত্যিকারের কোনো ছবি তুলে বাঁধানো আছে। প্রত্যেকটা ছবিরই নিজস্ব গল্প আছে। আমি চেষ্টা করেছি কিছু কিছু ছবির তলায় যে স্টোরিগুলো লেখা সেগুলো তুলে ধরার।
এই লুভের মিউজিয়াম তৈরি হয় 1793 খ্রিস্টাব্দে, 232 বছর আগে। আর সেই বিশ্ববিখ্যাত মোনালিসা পেন্টিং দেখার জন্য আমাদের ঠিক কতজনের পিছনে লাইন দিতে হয়েছে দেখুন। তাও আমরা এদিক ওদিক আশপাশ থেকে ঢুকে চেষ্টা করেছি দেখার। অনেক কষ্টে জুম করে করে তুলেছি। আর মোনালিসার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেদিকে দাঁড়াবেন মনে হবে যেন সেই দিকেই, মানে আপনার দিকেই মোনালিসা তাকিয়ে আছে। দেখুন আমি যেই কর্নার দিয়েই ছবি তুলেছি বা ভিডিও তুলেছি মনে হচ্ছে আমাকেই দেখছে। যদিও একটু ভিডিও কোয়ালিটিটা হেজি হয়ে গেছে, কারণ বারবার জুম করে করে তুলতে হচ্ছে। একদিকে মৈনাক তুলছে, একদিকে আমি তুলছি। লুভেরে এত কিছু দেখার আছে যে 2-3টে ব্লগ করলেও কম পড়ে যাবে, তাই যতটুকু মিনিমাম দেখানোর চেষ্টা করছি। এই ছবিটির একটি বিশেষত্ব আছে, সেটা মৈনাকই বলবে। নেপোলিয়ন বোনাপার্ট 1804 খ্রিস্টাব্দে যখন এম্পারার অফ ফ্রান্স হয়েছিলেন, নটারডাম যে ক্যাসেল আমরা ঘুরে এলাম সকালে, হ্যাঁ, সেখানে এই অনুষ্ঠানটি হয়েছিল তার এম্পারার হওয়ার অনুষ্ঠানটি, ঠিক আছে। তার স্ত্রী এটা জোসেফিন। সো নেপোলিয়ন এম্পারার হচ্ছেন মানে সম্রাট, আর তার স্ত্রী সাম্রাজ্ঞী হচ্ছেন। তো এরপরে এই ক্রাউনটা ওই যে হাতে রয়েছে, নেপোলিয়নের হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। উনি এটা জোসেফিনের মাথায় পড়াবে। তা এই যে সিংহাসনে বসে আছে সে কে? সে তো না, না। প্যাস্টার, মানে ওই চার্চের কোনো বড় কিছু হ্যাঁ হ্যাঁ। ধর্মীয় যাজক হবেন। এটা হচ্ছে নেপোলিয়ন যে দাঁড়িয়ে রয়েছে। দেখো ভেলভেটের যে ইয়েটা মানে কিভাবে এঁকেছে পুরো মনে হচ্ছে না তখনকার দিনে তো ফটোগ্রাফি ছিল না, হ্যাঁ তো মুহূর্তগুলো ধরে রাখার জন্য ছবি আঁকা হতো, আর ছবি আঁকাটা এইভাবে হতো। এই কথা প্রসঙ্গে বলে রাখি, নেপোলিয়ন 1 যিনি ছিলেন তার গল্পই বলছি। উনি কিন্তু ফ্রেঞ্চ জেনারেল ছিলেন, যিনি ফ্রেঞ্চ রিভলিউশনের সময় নেতৃত্ব দিয়েছিলেন ফ্রেঞ্চ মিলিটারিকে। সারা ইউরোপের বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করিয়েছিলেন এই ফ্রেঞ্চ রিভলিউশনের জন্য, যাতে ফ্রান্সে রাজতন্ত্র বন্ধ হয়ে গণতন্ত্র শুরু হয়। আমরা কিন্তু এই জায়গাটা দেখা হয়ে গেলে নেপোলিয়ন 3 এর অ্যাপার্টমেন্টেও যাব। সবথেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা বলা হয়নি, লুভের কিন্তু আগে একটা প্যালেস ছিল। মিউজিয়াম তৈরি হওয়ার আগে এটা একটা প্যালেস ছিল, যেখানে কিং, এম্পারার্স, মিনিস্টার্স সবাই এখানে থাকতো। তো সেই কারণে এখানে নেপোলিয়ন 3 এর একটা অ্যাপার্টমেন্ট তৈরি করা আছে, সেটা অদ্ভুত সুন্দর, সেটা দেখাবো। আর আগে এই জিনিসগুলো দেখুন, 3200 বিসি থেকে 2750 বিসির মধ্যে এই জিনিসগুলো খুঁজে পাওয়া গেছে। মানে ভাবুন এত পুরনো জিনিস কিভাবে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে। এই রুমটাতে সবই মোটামুটি বলতে পারেন প্রাগৈতিহাসিক যুগের জিনিসপত্র, ভাঙাচোরা সব উদ্ধার হয়েছে মাটি খুঁড়ে, সেইগুলোই রাখা আছে। কিন্তু আমার পুরো লুভের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগেছে, মানে যে রুমটা, নেপোলিয়ন 3 যে অ্যাপার্টমেন্টটা, সেখানে যাই চলুন। চোখ ধাঁধানো সব আসবাবপত্র। ছোট ছোট ক্লিপিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই অ্যাপার্টমেন্টটা 11টা রুম আছে। মৈনাক, মিভান কেউ আসেনি, ওর এইসব দেখার ইন্টারেস্ট নেই। যে কিন্তু আমার এইসব পুরনো দিনের রাজাদের মতো যে আসবাবপত্রগুলো, সেগুলো দেখার খুব ইচ্ছা, তাই আমি একাই এসেছি। আর এই ঘরটার কথা বা এই অ্যাপার্টমেন্টের কথা বিশেষ কেউই জানে না, তাই মোটামুটি বেশিরভাগই ফাঁকাই থাকে। সমস্ত ভিড় গিয়ে জমা হয় মোনালিসার ওই পেন্টিংয়ের ওখানে। তাই খুব 2-4টে লোক ছিল, মৈনাক আর মিভান বাইরেই অপেক্ষা করছিল। 1000 মিটার স্কোয়ারের এই অ্যাপার্টমেন্ট 1857 থেকে 1860 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়। এই ফোনটায় হয়তো একটু হেজি আসছে, কারণ যে ফোনটায় আমি ন্যাচারালি ভিডিও শ্যুট করি সেই ফোনটা মৈনাকের কাছে থেকে গেছিলো, আর আমি আমার সেই পুরনো ফোন দিয়ে যতটুকু পেরেছি করেছি। যাই হোক, প্রতিটা ডিটেলস তো এত দেখানো সম্ভব না, যতটুকু পারলাম ছোট ছোট ক্লিপিংয়ের মাধ্যমে দেখালাম। তো চলুন এবার বাইরে যাওয়া যাক। প্রায় 2.5 ঘন্টা লুভেরে ঘুরলাম, তাও
পুরোটা কমপ্লিট করতে পারিনি। অধৈর্য লাগছে লাস্টে, এত হেঁটে হেঁটে পা ব্যথা এমনি হয়ে গেছে। তো এবার বাইরে গিয়ে দেখি একটা সুভিনিয়ার শপ, কিন্তু প্রচণ্ড দাম, কিছুই কিনে পছন্দ হলেও। মোনালিসার ছবি লাগানো ম্যাগনেটই কিনছে লোকজন এখানে বেশি। যাই হোক, এখানে কিন্তু প্রচুর ভালো ভালো ক্যাফে, তারপরে চকলেট শপ এই লুভেরের ভিতরেই রয়েছে। মৈনাক ক্যাফের ভেতরে ভিড় দেখে আমাকে আবার ইউটার্ন নিয়ে চলে গেল। এই জন্যই ওর সাথে বেরোই না। জানেন, আমার স্টকহোম বা সুইডেনে কোথাও যাওয়ার হলে আমি যে কোনো বন্ধুবান্ধব জুটিয়ে নিই, নিজের মতো ঘুরে বেড়াই। যাই হোক, আজকে সারাদিন প্রচুর ঘোরা হলো। ভিডিও দিতে থাকলে শেষ হবে না। আমি এর পরের 2টো ভিডিওর মধ্যেই প্যারিস পার্ট শেষ করব, কারণ এত ভিডিও হয়ে যাচ্ছে আমি নিজেই বোর ফিল করছি। কেন এত পুলিশ বুঝতে পারছেন? আজকে থেকে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে ওই রাত্রিবেলা যে ফায়ার ওয়ার্কটা হয়, তার জন্য এই সিকিউরিটির কারণে এখানে সব রাস্তা আজকে বন্ধ। 2 মিলিয়ন লোক জড়ো হবে এই রাস্তার সামনে। আমরা তাই বাড়ি চললাম, আর বাড়ি যেতে যেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।